আমার মা ছিল আইসল্যান্ডের তুষারের মতো ফর্সা, আর চুল সাদা আর সোনালী মিশ্রিত। আর বাবা বাংলাদেশের একজন তরুণ প্রকৌশলী, যিনি প্রথমবারের মতো অফিসের কাজে এসেছিল আইসল্যান্ডের বরফ ঢাকা দেশে। বাবা বলতো, আইসল্যান্ডে নেমেই মনে হয়েছিল পৃথিবী যেন নিঃশব্দে সাদা হয়ে গেছে। সেই নিঃশব্দ সাদা জগতেই এক বিকালে এই গির্জার সামনে তার দেখা হয়েছিল আমার মায়ের সঙ্গে। প্রথমে ছিল কেবলই পরিচয়, তারপর তা ধীরে ধীরে বন্ধুত্বে গড়ালো। আর একদিন সেই বন্ধুত্ব নরমভাবে গলে গেল ভালোবাসায়। তাদের সম্পর্কটা সহজ ছিল না। আমার মা ছিল খ্রিস্টান আর বাবা মুসলিম। দুই বিশ্বাস, দুই দেশ, দুই ভাষা, সবকিছুই আলাদা। তবুও ভালোবাসার কাছে বাধা বলে কিছুই ছিল না। মায়ের বাড়ির সবাই প্রবলভাবে আপত্তি জানিয়েছিল, এক মুসলিমের সঙ্গে বিয়ে অসম্ভব। কিন্তু মা ছিলেন একগুঁয়ে আর ভালোবাসায় বিশ্বাস করে মা পিছিয়ে যাননি। মা সবাইকে উপেক্ষা করে বাবাকে বিয়ে করে। সেই এক সিদ্ধান্তে মা ভেঙে ফেলেন বহু প্রজন্মের রীতি আর তৈরি করেন নিজের পৃথিবী। বিয়ের পর দুজন বাংলাদেশে চলে যায়। অচেনা ভাষা, গরম আবহাওয়া, নতুন জীবন, কিন্তু ভালোবাসার উষ্ণতায় ছিল মায়ের আশ্রয়। এটুকু বলে কোহেলি একটু থামে, তারপর আবার বলতে শুরু করে, তাকরিম ভাইয়ার বাবা আর আমার বাবার বন্ধুত্বটা ছিল একেবারেই শৈশব থেকে। তারা দুজন একসঙ্গে বড় হয়েছেন, একসঙ্গে স্বপ্ন দেখেছেন। তাই আমাদের দুই পরিবারের সম্পর্কও ছিল অনেক গভীর। আমি ছোট থেকেই তাকরিম ভাইয়াকে চিনি। আমাদের বাড়িতে তার আসা যাওয়া এতটাই স্বাভাবিক ছিল, আর যেন ওরা পরিবারেরই একজন। আর আমাদের বিয়েটা ছোট থেকেই ঠিক হয়েছিল। 2 বছর আগে সেই ভ্রমণটা ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর আর সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। আমাদের পরিবার, আমি আর তাকরিম ভাইয়া সবাই মিলে এসেছিলাম আইসল্যান্ডে। দেশটা যেন রূপকথার মতো তুষারে মোড়া রাস্তা, সাদা আকাশ আর নরম নীল আলোয় ঝলমল শহর। সেই দিন আমরা এই হালগ্রিমস্কির্কে গির্জায় বাবা আর মা ভেতরে এসেছিল কি কাজে যেন, আমাদেরকে স্পষ্ট করে বলেননি। আর আমি আর তাকরিম ভাইয়া বাহিরে দাঁড়িয়ে চারপাশটা দেখছিলাম। গির্জার ঘন্টা বেজে উঠেছিল ধীরে ধীরে। আমি মুগ্ধ হয়ে সেই শব্দ শুনছিলাম। হঠাৎ করে একটা তীব্র বিস্ফোরণের শব্দ কানে এলো। মুহূর্তের মধ্যে সবকিছু যেন থেমে গেল। আকাশের রং বদলে গেল, ধুলো আর ধোঁয়ায় ঢেকে গেল চারিদিক। আমি চিৎকার করে তাকরিম ভাইয়ার দিকে ফিরলাম। তার মুখে আতঙ্ক আর চোখে অসহায়তা। আমরা দুজন পাগলের মতো দৌড়ে এসেছিলাম গির্জার দিকে। চারিদিকে শুধু ধোঁয়া, আগুন আর চিৎকার। আমি মাকে খুঁজে ডাকতে লাগলাম, মা, বাবা, কিন্তু কোনো উত্তর আসেনি। ভাঙা কাচের টুকরোয় ধোঁয়া আর পুড়ে যাওয়া কাঠের গন্ধে আমি তখন বুঝতে পারলাম আমার বাবা মা আর নেই। আমি চিৎকার করে কেঁদেছিলাম। তাকরিম ভাইয়াকে আমি জড়িয়ে ধরেছিলাম, কিন্তু তাতে কিছুই থামেনি। আমার পৃথিবী তখনই ধ্বংস হয়ে গেছে। সেই মুহূর্তে আমি শুনেছিলাম এক ভয়ঙ্কর সত্য। লোকেরা বলছিল এই বিস্ফোরণ নাকি কোনো দুর্ঘটনা নয়, একজন মানুষের জন্য করা হয়েছে, একজন শত্রুর উদ্দেশ্যে। আর তারা কি নাম বলেছিল জানেন? এরিক আবরার খান। সেই দিন প্রতিজ্ঞা করি, আপনাকে যেদিন আমি মারতে পারবো ওই দিন আমি শান্তি পাবো। তারপর থেকে আপনার ব্যাপার তথ্য জোগাড় করতে থাকি। আর ওই দিন ইচ্ছে করেই আমি ক্লাবে গিয়েছিলাম, কারণ আমি আগে থেকেই জানতাম আপনি ক্লাবে যাবেন। আমি মনে মনে এটাই চাইছিলাম, যেন আপনি আমাকে চয়েস করেন। তাই করেছেন। আবরার এতক্ষণ সব কথা শুনলো, বাট লাস্টের কথাটার জন্য প্রস্তুত ছিল না। ভীষণ হাসি পেল, তবু হাসলো না। গম্ভীর মুখে বলল, আমার নাম শুনেই মনে করলে আমি বোম মেরেছি এখানে? কুইহেলি বলল, আপনি না মারলে কেন আপনার নাম বলবে মানুষ? আবরার বলল, চলো বউ, বাড়ি যাই, তোমার শাস্তি এখনো বাকি। বলেই কুহেলির হাতটা ধরে সাথে সাথে অপর হাতই তাকরিম ধরে বলে, ও আমার ফিউচার ওয়াইফ, ছাড় ওকে। আবরার বাঁকা হেসে বলে,
তোর ফিউচার ওয়াইফ আর আমার বর্তমান ওয়াইফ। কুহেলি দুইজনের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। তারপর আবরারের দিকে তাকিয়ে বলল, আমি আপনার সঙ্গে যাব না। আপনাকে আমি শেষ করে দিব, কারণ এটাই আমার জীবনের লক্ষ্য। কথাটা শেষ করেই কোমর থেকে বের করলো কাটা ডানায় ঝনঝন করে ঠাসা একটি ছুরি। আবরার তা দেখে বাঁকা হেসে মনে মনে বলল, মেয়েটা কি জানি এইসব করে নিজের বিপদ নিজেই বাড়াচ্ছে। কুহেলি ছুরিখানা যখনই আবরারের পেটে ঢুকাবে, ঠিক তখনই আবরার ওর হাতটা ধরে পেছনের দিক থেকে মুচড়ে ধরল। একটি নীরব পুঙ্খানুপুঙ্খা গতিতে। ঠিক তখনই তাকরিম এগিয়ে আসতে নিলে আবরার ফেটিক্স বলে চিৎকার দেয়। সাথে সাথে ফেটিক্স সহ 10 জন বডিগার্ড গির্জার ভেতরে আসে। আবরার রাগী কণ্ঠে বলে, শালারে বেঁধে ফেল। আবরারের আদেশ দিতে দেরি হয়, কিন্তু তা পালন করতে দেরি হয় না। 2 জন বডিগার্ড, কালো পোশাক, গলার কাছে মোটা রেডিও, চোখে গাঢ় লেন্স, আর নিমিষেই তারা তাকরিমের 2 দিক থেকে ঝাঁপিয়ে পড়ল। সে বুঝে ওঠার আগেই 2 হাত দুটো পেছনে মুচড়ে ধরা পড়ল। কাঁধের পেশিতে টান পড়ে মুখ দিয়ে হালকা একটা আর্তনাদ বেরিয়ে এলো। ছাড় আবরার, এটা কি করছিস তুই? তাকরিম গর্জে উঠল, কিন্তু সেই গর্জন গির্জার গম্বুজে গিয়ে নিঃশেষ হয়ে গেল। বডিগার্ডরা পাথরের একটা পিলারের সাথে তাকরিমকে ঠেলে দিল। হাত পা শক্ত করে দড়ি দিয়ে বেঁধে দিল। খসখসে রশির শব্দ ছড়িয়ে পড়ল গির্জার নিস্তব্ধতার প্রতিটা গিঁটে, যেন প্রতিশোধের সুর। কুহেলি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, চোখ দুটো স্থির, ঠোঁট কাঁপছে আবরারের। থামেন প্লিজ, এটা কি হচ্ছে? ঠিক হচ্ছে না। আবরারের চোখে অদ্ভুত এক স্থির আগুন জ্বলছিল। মুখে ঠোঁটের কোণায় হালকা হ্যাঁচকানো হাসি, কিন্তু সেই হাসি ভয়ঙ্কর দিয়ে বলল, কেন? আমার থেকে পাখি তুমি না আমার থেকে প্রতিশোধ নেবে? চলো তাহলে। কিন্তু তার জন্য আমাদের একসাথে থাকতে হবে, তাই না? তারপর কুহেলিকে এক ঝটকায় আবরার কাঁধে তুলে নিয়ে হাঁটতে থাকে বাহিরের দিকে। তখন তাকরিম চিৎকার করে উঠল, কণ্ঠে ভরে আর কিছুটা হাহাকার মিশে, ওকে ছেড়ে দে আবরার, আমি তোকে ছাড়বো না। আবরার কিছুই বলল না, শুধু নিঃশ্বাস ফেলে স্থির হয়ে দাঁড়ালো, যেন অপেক্ষা করছে, অপেক্ষা করছে যে কে এই সীমা ছাড়িয়ে যাবে। কুহেলি হাত ছোটাছুটি করতে করতে কণ্ঠ নামিয়ে কিন্তু দৃঢ়ভাবে বলল, আমাকে ছেড়ে দেন, আমি আপনার সাথে যাব না। আর তাকরিম ভাইয়াকে ছেড়ে দেন। আবরার কুহেলিকে নিয়ে গির্জার বাইরে এসে সোজা হেলিকপ্টারের উঠে যায়। আবরার কুহেলিকে কোলে নিয়ে শক্ত করে ধরে রেখেছে, যাতে ছুটতে না পারে। কুহেলি প্রাণপণ চেষ্টা করছিল নিজেকে ছাড়ানোর, চোখে হাহাকার, হাতে কেঁপে থাকা শক্তি। কিন্তু আবরারের হাতের লক শক্ত এবং অবিচল। এবার আবরারের চোখে রাগ জ্বলছিল, তা দ্বিগুণ নয়, বরং 3 গুণে পরিণত হলো। যেন আকাশের মেঘ কেঁপে উঠছে। হঠাৎ পরিণত হলো যেন আকাশের মেঘ কেঁপে উঠেছে। হঠাৎ আবরারের হাতে শক্তি আর ক্ষিপ্রতা মিশিয়ে পরপর 10টি থাপ্পড় দিল কুহেলির 2 গালে। প্রতিটি থাপ্পড়ের সঙ্গে কুহেলির শরীর সামলাতে পারছিল না, মাথা কাত হয়ে পড়ছিল। প্রতিটি আঘাতের সঙ্গে কুহেলি মন নাড়াচাড়া করছিল, কিন্তু অবশেষে তার শক্তি ফুরিয়ে আসলো। শক্তপোক্ত আঘাতের চাপে টাল সামলাতে না পেরে কুহেলি অজ্ঞান হয়ে তার শরীর ঢলে পড়ল আবরারের প্রশস্ত বুকের ওপর। নিঃশ্বাস থেমে গিয়েছে, চোখ বন্ধ। আবরার কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়ালো, দেখল কুহেলির অজ্ঞান দেহ বুকের ওপরে শুয়ে আছে। তার চোখে রাগ আর সন্তুষ্টি দুইয়ের মিশ্রণ। হেলিকপ্টারের প্রোপেলার ঘূর্ণনের শব্দ বাতাসে মিলিত হয়ে পুরো দৃশ্যকে আরো উত্তেজনাপূর্ণ করে তুলল। কুহেলি অজ্ঞান, হাত পা ঢেলে আছে, কিন্তু আবরারের দখলে। প্রতিটি শ্বাসের সঙ্গে আবরারের শক্তি আরো দৃঢ় হচ্ছে। হেলিকপ্টার ধীরে ধীরে উড়ে উঠল
আকাশে উঠতে উঠতে যেন শহরের সব আলো, সব শব্দ ধীরে ধীরে ছোট হতে লাগলো। আবরার এবার ভয়ঙ্কর ম্লান হেসে কুহেলির দিকে তীক্ষ্ণভাবে তাকিয়ে বলল, তোর মতো কত মেয়েকে আমি এক হাতে কিনে অপর হাতে বেচে দেই। যার শরীর নেই একটা টিকটিকির সমান শক্তি, সে আসছে আমার থেকে প্রতিশোধ নিতে। হাউ ফানি বইন। তারপর একটু থেমে রাগী কণ্ঠে বলল, তুই আমাকে যতটা কষ্ট দিয়েছিস তার থেকে দ্বিগুণ কষ্ট তোকে আমি দিব। দেখি তুই কতটা সহ্য করতে পারিস। রাতের অন্ধকারে কানাডার রাজধানী অটোয়ার আকাশে নেমে এলো আবরারের প্রাইভেট জেট। নিচে হাজারো আলো ঝলমল করছে, যেন শহরটা ঘুমের ভেতরেও জেগে আছে। কিন্তু সেই ঝলমলে শহরের আলো ম্লান হয়ে যায় আবরারের চোখের দৃষ্টিতে। একটা দৃষ্টিতে যেন, যেখানে ক্লান্তি, ক্রোধ আর অজানা এক কোমলতা মিলে মিশে আছে। কুহেলি তখনও অজ্ঞান। বিমানের নরম আলোয় তার মুখটা যেন আরো ফ্যাকাশে দেখাচ্ছে। নিঃশ্বাসের হালকা ওঠা নামা ছাড়া কোনো সাড়া নেই তার শরীরে। আবরার নিজের কোট খুলে কুহেলির গায়ে জড়িয়ে দিল। তারপর নিঃশব্দে তাকিয়ে রইল। কিছুক্ষণ তার চোখে পড়ল মেয়েটার গালের দাগগুলো, নিজেরই দেওয়া সেই চিহ্ন। ঠোঁটের কোণে অনুতাপের হালকা রেখা ফুটে উঠল, কিন্তু পরের মুহূর্তেই আবরার শক্ত হয়ে গেল তার মুখের ভাঁজ। বিমান থামতেই দরজাটি খুলে দিল ফ্লাইট ক্রু। বাইরে অপেক্ষায় ছিল শীতল কানাডিয়ান বাতাস আর এক ঝাঁক কালো পোশাক পরা বডিগার্ড। আবরার ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর নিঃশব্দে কুহেলিকে কোলে তুলে নিল। তার বাহুর ভেতরে মেয়েটা কতটা নরম, কতটা ভঙ্গুর তা অনুভব করেও সে কোনো কথা বলল না। জেটের ধাতব সিঁড়ি বেয়ে নামার সময় কুহেলির সাদা আর সোনালী মিশ্রিত চুলের গোছা আবরারের গলার কাছে ছুঁয়ে গেল। হালকা শীতলতা ছুঁয়ে গেল তার চোখ ত্বকে, কিন্তু তার ভেতরটা তখনও আগুনের মতো জ্বলছে। এয়ারপোর্টের বাহিরে আগে থেকেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে 15টা কালো গাড়ি। মাঝের গাড়িটা একটা কালো রেঞ্জ রোভার ছিল আবরারের জন্য। পেছনে ছিল ফেটিক্স, আবরারের একনিষ্ঠ সিকিউরিটি হেড। নিঃশব্দে সব তদারকি করছিল সে। আবরার কোনো কথা না বলে গাড়ির দরজা খুলে কুহেলিকে আলতো করে ভেতরে শুইয়ে দিল। ফেটিক্স পেছনে গাড়িতে উঠে বসলো। তারপর এক ইঙ্গিতে জানালো সবাইকে। 10 সেকেন্ডের মধ্যে ইঞ্জিনের গর্জনে ভরে উঠল রাতের নীরবতা। একে একে সব গাড়ি শহরের দিকে হাইওয়েতে ঢুকে পড়ল অটোয়ার রাতের বাতাসে। শুধু টায়ারের ঘর্ষণের শব্দ আর দূরের আলোয় ঝাপসা হয়ে যাওয়া প্রাইভেট কনভয়ের লাইন। 2 ঘন্টা পথ পেরিয়ে গাড়িগুলো কনভয় ঢুকে পড়ল কানাডার মাল মাল মন্ট্রিয়ালের শান্ত অথচ অভিজাত এলাকায়। রাত তখন গভীর, কিন্তু শহরের বাতাসে এখনো কুয়াশার হালকা ঘ্রাণ, আর দূরে তুষারপাতের মতো কিছু ভাসছে। রাস্তার দুই পাশে সারি সারি মাপল গাছ, আর সেই নীরবতার মাঝে হঠাৎই দেখা গেল একটি বিশাল দোতলা ডুপ্লেক্স বাড়ি। বাড়িটা যেন কোনো রাজপ্রাসাদ। উঁচু লোহার গেটের ওপরে ঝুলছে একটা নাম ফলক, দ্য কার্স্টবাল ম্যানর। গেটের পাশে দাঁড়িয়ে থাকা বডিগার্ডরা একসাথে মাথা নত করলো যখন সামনের কালো রেঞ্জ রোভারটা ধীরে ধীরে থামলো। গাড়ি থামতেই প্রথমে নেমে এলো ফেটিক্স। দ্রুত চারপাশে চোখ বুলিয়ে নিল, তারপর এগিয়ে গিয়ে আবরারের পাশে দরজা খুলে দিল। আবরার ধীরে ধীরে নেমে এলো। কোলে নিথর কুহেলির চোখ এখনো বন্ধ, নিঃশ্বাসের হালকা ওঠানামা। আবরার মুখে তখন এক অদ্ভুত নির্লিপ্ততা। তার চোখে কোনো কোমলতা নেই, কোনো, বরং যেন বরফের মতো ঠান্ডা কঠিনতা। কুহেলির মাথা তার কাঁধে হেলে আছে, সাদা আর সোনালি চুলের এক গোছা মুখে লেগে আছে। তবুও আবরার তা সরালো না।
শুধু স্থির চোখে সামনে তাকিয়ে রইল। ফেটিক্স এক পা এগিয়ে এসে বলল নিচু গলায়, স্যার, এভরিথিং রেডি। আবরার ধীরে তাকালো তার দিকে। ঠোঁটের কোণে ফুটে উঠল এক বাঁকা হাসি। সেই হাসি যেন শীতের রাতের থেকেও বেশি ঠান্ডা আর হাড় পর্যন্ত কাঁপিয়ে দেওয়ার মতো নির্মম। তারপর সে নিচু হয়ে কুহেলির মুখের কাছে ঝুঁকলো। চোখের পাতা কাঁপছে মেয়েটার, কিন্তু জ্ঞান ফেরেনি এখনো। আবরার ফিসফিস করে বলল, এখন থেকে শুরু হবে তোমার শাস্তি, মাই ফাকিং স্কোয়াব। এরপর আবরার কুহেলিকে কোলে নিয়ে ধীরে ধীরে বাড়ির ভেতরের দিকে এগিয়ে চলল। পথচারীদের পদাচরণার মতো নীরবতার মাঝে তার একমাত্র লক্ষ্য সুইমিং পুল। যেখানে বলেছিল সেভাবেই করেছে। তা দেখেই আবরারের ঠোঁটের কোণে এক হালকা হাসি ফুটল। পুরো সুইমিং পুলটি বরফে ঢেকে গেছে, চমক প্রদত্ত হিমবাহের মতো স্বচ্ছ বরফ। কিন্তু এই বরফের নিচে চাপা শক্তি আছে, এক অদ্ভুত নিঃশব্দ দমন। আবরার কুহেলিকে আলতো করে শোয়ালো বরফের পুলের ধারে। কুহেলির শরীর নিঃশ্বাস ছাড়ছে, কিন্তু এখনো অজ্ঞান। আবরারের এবার ধীরে ধীরে কোটটি কুহেলির কোমল শরীর থেকে খুলে ফেলল। তারপর আবরার পেছনে ঝুঁকল, কুহেলির দুই পায়ের শেকল নিয়ে লাগালো, শক্তভাবে বাঁধলো। শিকলের ঠান্ডা স্পর্শ কুহেলির ত্বককে চরমভাবে জাগিয়ে তুলছে। কিন্তু আবরারের ঠান্ডা চোখে সে কেবলই ধৈর্যের পরীক্ষা। কুহেলি উঠছে না দেখে আবরার এবার কুহেলির পাশে শুয়ে ওর অধরখানা নিজের অধরে মিশিয়ে নিল। প্রায় 4-5 মিনিটের মাথায় কুহেলির আস্তে আস্তে পিঠ পোক করে তাকালো। নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছে, ছটফট করতে থাকে। আবরার এবার ছেড়ে দিয়ে দুই হাতে ভর দিয়ে কুহেলির দিকে ঝুঁকলো। কুহেলি জোরে জোরে নিঃশ্বাস নিয়ে কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে ফিসফিস করে বলে, জানোয়ার, একটা মানুষ অজ্ঞান থাকলেও কি তাকে এভাবে অত্যাচার করতে হয়? হৃদয়হীন মানুষ কোথাকার।